বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ভিউয়ার। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের অতিথি, যাকে অতিথি বলা ভুল, যিনি আমার আপনজন তুল্য এবং আমার ডাকে সবসময় সাড়া দিয়ে আসেন, প্রিয় জনাব মিন্টু রহমান, মিন্টু ভাই, নজরুল একাডেমি ঢাকার সাধারণ সম্পাদক, বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল সংগঠক এবং নজরুল অন্তপ্রাণ মানুষ হিসেবে খ্যাতিমান। যারা মিন্টু ভাই, মিন্টু ভাই প্রথমে দর্শকদের কিছু বলুন। আশা করি আপনারা আমাদেরকে শুনবেন যতক্ষণ আমরা আছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ। মিন্টু ভাই, আপনি কি সুস্থ আছেন? কেমন আছেন? আমি আসলে অতটা সুস্থ না, গত 2 বছর থেকে তো আসলে অত ভালো নেই, আগের মতো সে কথাবার্তা বলতে পারবো না। যাই হোক, তবুও আল্লাহর রহমতে আল্লাহ যেটুকু রেখেছেন ওইটাই হচ্ছে যথেষ্ট। আল্লাহ মেহেরবান, তিনি যেটুক রাখেন সেটাকেই স্বীকার করে নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও খুশি, আপনার সুস্থতা কামনা করি সবসময়। যদি একটা বয়স, আপনি অনেকটা জীবনের অনেকগুলো বসন্ত পার হয়ে এসছেন এবং আমি বলবো আমার দেখা আপনি একজন সফল মানুষ। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আরো সুস্থ রাখবেন এবং নজরুলের জন্য আপনার যে গভীর ভালোবাসা, প্রয়াস এবং সব দর্শক জানি রাখি, গত বছর তিনি একটি বই লিখেছেন, আমার একটা বই উপহার দিয়েছেন এবং যে বইয়ের প্রকাশনা উৎসব করেছেন একটা ঢাকা শহরের 5 তারকা হোটেলে, অভিজাত এলাকা, হোটেল ওয়েস্টিনে, যেটা অনেক আলোচিত হয়েছে এবং অনেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সৌভাগ্যবশত আমি সেখানে ছিলাম। স্যাংশন অন নজরুল লিটারেচার, বা বাংলায় বললে নজরুল সাহিত্য অবরোধ, যে বিষয়টা নিয়ে অনেকে কেউ ভাবেনি। সবাই নজরুলের গান, কবিতা, এসব বিষয় নিয়ে ভেবেছে, নজরুলের জীবনযাপন নিয়ে ভেবেছে, কিন্তু উনি ভেবেছেন যে নজরুলকে আসলে আমরা অবরুদ্ধ করে ফেলেছিলাম এবং তার যথাযথ মূল্যায়ন আমরা করতে পারিনি। এই বিষয়টাকে সামনে রেখে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তো মিন্টু ভাই, আজকের এই অনুষ্ঠানটা একদিক দিয়ে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার সঙ্গে যখন 2025 সালে দেখা হয় লাস্ট অনুষ্ঠানে নভেম্বর মাসে, এরপর আমরা আর কথা বলার সুযোগ পাইনি। এর মধ্যে নতুন একটা বর্ষর এসছে, নতুন একটা সরকার এসছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তিনি বর্তমান প্রধানমন্ত্রী। একটা নির্বাচন এসছে, সেখানে হানা ভোট ছিল, সেই নির্বাচনে অনেক কথাবার্তা হচ্ছে এখনো। তারপর এর মধ্যে পহেলা বৈশাখ এলো, নতুন বর্ষটা এলো। তারপরে এই মাসে আবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল এবং সামনে আমরা আমাদের মহাবিশ্ব কবি নজরুলের জন্মদিন পালন করতে যাচ্ছি। এই সম্পর্কে হয়তো আপনি বলবেন। তো আমি আপনাকে এতগুলো সময়ের মধ্যে আটকাতে পারিনি, আজকে আমি আটকাতে পেরেছি। আপনার আগের প্রশ্নের কিছু অংশের কথা বলি। হ্যাঁ, ঠিকই বলেছেন, 25 সালের শেষ দিকে নভেম্বরে আমরা বসেছিলাম। তারপর এর মধ্যে অনেক পরিবর্তন এসছে, অনেক নতুন কিছু এসছে, যার কারণে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা এবং সব দিক থেকেই একটা ঝড়, একটা ঝঞ্ঝা ছিল। তবে আমাদের দেশের একটা বিশাল পরিবর্তন হয়েছে। 24 সালের আপনার 5ই আগস্টে যে একটা পরিবর্তন এসেছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, তার পরবর্তীতে একটা সরকার এসেছে। সেই সরকার 1.5 বছর চালানোর পরে তারা একটি নির্বাচন দিয়েছে। নির্বাচন দেওয়ার পরে নতুন একটি গণতান্ত্রিক সরকার এসেছে বিপুল ভোটের মাধ্যমে। সেই সরকার বর্তমান বিএনপি সরকার। অবশ্য বিএনপি সরকারের বহুবার সরকারে ছিলেন, তার মধ্যে বেগম খালেদা জিয়াই ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। তারপরে জিয়াউর রহমান, তিনি একসময় প্রথম দিকে ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। তারপরে এখন আবার তারই সন্তান জনাব তারেক রহমান, তিনি একটা নতুন চিন্তাভাবনা, নতুনদের তারুণ্যের সুরে উজ্জীবিত হয়ে
এবং তিনি এখন সরকারে এসেছেন এবং সরকার খুব বেশি দিন হয়নি, এর মধ্যে তার কাজকর্ম চলছে, নতুন নতুন কিছু কাজ করছেন, অথবা তার বাবা শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যেগুলো করে গিয়েছিলেন খাল কাটা কর্মসূচি, সেটা তিনি শুরু করেছেন। তিনি তার মা খালেদা জিয়ার অনেক কাজ যেগুলো করে যেতে পারেননি সেগুলো তিনি ধরেছেন। তবে এর মধ্যে প্রশংসনীয় একটি কাজ তিনি করেছেন, তা প্রশংসা করতে হয়। এখনো প্রশংসা করা বা মানে ঠিক না, প্রথম দিকেই ঠিক হবে না, তবুও বলি যে কাজটি তো উদ্যোগটি তো অবশ্যই প্রশংসনীয়। যেমন তিনি পদ্মা ব্যারেজ শুরু করবেন, প্রচুর টাকার একটা মহাপরিকল্পনা, এবং এটা হলে ফারাক্কাবাদের বিপরীতে বাংলাদেশের বহু অঞ্চল ভারতের রাহুমুক্ত হবে। তারপর তিস্তা যে মহাপরিকল্পনা, সেটাও শুনেছি যে তার ধরার কথা। তাহলে বাংলাদেশ তো অনেকাংশেই ভারতের যে যে এই নানান বাদ দিয়ে বাংলাদেশকে যে উন্নতি এবং তার অগ্রগতি আটকিয়ে রাখা, তার থেকে আমরা হয়তো মুক্ত হব। তবে একটা কথা কি, এই কাজগুলো করতে গিয়ে প্রথমে 1-2 মাসের মধ্যেই যারা সারাদিন সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা দয়া করে এখন সমালোচনা করবেন না, আপনারা আগে কাজগুলো কি করছে এটা দেখেন। কোনো আলোচনা সমালোচনার দরকার নেই। আপনার বছরখানিক যাক, আপনি তো বছরখানিক গেলে অন্তত বুঝতে পারবেন যে সকালের সূর্যটা মানে কীরকম আলো দিচ্ছে, এবং তারপরে সন্ধ্যার সূর্যাস্তের সময় ব্যাপারটা আপনারা বলতে পারবেন। তাই অনুরোধ করি যে এত সমালোচনা আপনারা করবেন না, আপনারা আগে দেখুন, আপনারা চিন্তা করতে থাকুন, পরামর্শ দিন যে এইভাবে না, এইভাবে একটু আগে ভালো হবে, এটা প্রস্তাব করেছেন, এটা ভালো হয়েছে, এদিকে আপনারা আরও এদিকে আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, তাহলে বোধহয় সরকারের কাজ করতে সুবিধা হবে। আর তরুণ প্রজন্মের যে নেতা হিসেবে খ্যাত তারেক রহমানও খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং সে চেষ্টা করবেন যে নতুন কিছু করার জন্য। তবেই যদি সকালবেলা ঘুমের থেকে উঠেই শুরু করেন সমালোচনা, তাহলে সেটা আপনাদের মনে হয় না যে এটা কোনো নিরপেক্ষ মানুষের সমালোচনা। আমার মনে হয় এটা হচ্ছে বিরোধিতা করার জন্য বিরোধী দল থাকে, যেটা একটা দল তো ব্যান্ড আওয়ামী লীগ, আর একটা দল বিরোধী দল, তারা 11 দলীয় জোট করেছে। তারা তাই সেই বিরোধী দলগুলোর থেকেই হয়তো এই বিরোধিতা করার জন্যই তারা এইগুলো বলছে বলে আমি মনে করি। তবে তাদের একটু ধৈর্য ধরা দরকার, যেহেতু তারাও সরকারে 100-র মতো সিট নিয়ে এসছেন, তারাও কম না। তারা যদি ধৈর্য ধরেন, তাহলে তারা ভুলগুলি ধরিয়ে দিয়ে ভবিষ্যতে ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে তারাও সরকার গঠন করতে পারেন, এমনও হতে পারে। তা সুতরাং যদি সুন্দরভাবে চলা যায় এবং কাজ করা যায়, তাহলে নিশ্চয়ই আপনার দেশের উন্নতি হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই যে অনেক কিছু আমরা এই গত 2 বছরের মধ্যে অনেক কিছুর সম্মুখীন হয়েছি, ভালো মন্দের। সব যে ভালো হয়েছে বলবো না, সব যে মন্দ হয়েছে তাও বলবো না। তবে একটা কথা আমি বলতে পারি যে দেশে মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে যে একটা নতুন সরকার আসার ফলে যে মানুষের মধ্যে যে ভারতীয় পন্থীরা
গভীরভাবে প্রবেশ করেছিল, রাজনৈতিকভাবে, সামরিক পোশাকে ভারতীয়রা ঢুকেছিল বাংলাদেশের ভেতরে। তারা সব দখল করে নিয়েছিল, প্রায় দেশটাই সিকিমের মতো অবস্থায় যাচ্ছিল। সেইখান থেকে যে আমরা ফিরে এসেছি, এইটা কিন্তু আমি বলতে পারি সেটা জনগণ বুঝতে পেরেছে। এবং জনগণের যদি বুঝতেই পারে, তাহলে বোঝা উচিত তাদের সামনে কি করা উচিত। কোনো প্রতিবেশী দেশকে তোষণও করা দরকার নাই, আবার তাদেরকে কোনো রকম অসম্মান করারও দরকার নেই। আমরা মনে করি আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ থাকা উচিত, আমাদের মধ্যে কথাবার্তা হওয়া উচিত, চমৎকার প্রতিবেশীমূলক আচরণ থাকা উচিত। আমরা একে অন্যকে ভালোবাসবো, একে অন্যের সাহায্যে লাগবো, এরকম মনোবৃত্তি নিয়ে আপনাদের সবাইকে এগোতে হবে। তবে কেউ যদি না মেনে প্রভু হয়ে কাউকে কেউ শাসন করতে চায়, তাকেও মানবে না। আমাদেরকে ভারত যদি প্রভুত্ব করে আমাদের দাবিয়ে রাখতে চায়, এটা বাংলাদেশের মানুষ আর মানবে না। এটা যদি আপনার একটা বাচ্চাকেও বলেন, সেও মানবে না। সেদিন এখন আর নাই। তবে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রেখে ভারত আমাদের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বসুলভ আচরণ করে সারা জীবন গলাগলি ধরে থাকতে পারে। আমরাও থাকবো। প্রতিবেশী দেশ, তাদের সাহায্য দরকার, তার একটি বড় দেশ, তাদের সাহায্য দরকার। তা আপনার একটু আগে যে বলেছেন যে দেশে এই 25 সালের নভেম্বরে অনুষ্ঠান করেছিলাম, তারপরে অনুষ্ঠান করিনি, কথাবার্তা হয়নি, দেশে নানান অসুবিধা ছিল। অসুবিধাগুলি এইগুলোই ছিল। এবং বর্তমানে দেশটি একটি গণতান্ত্রিক ধারায় চলছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে ওই যে বললাম, বিরোধিতা করার জন্য বিরোধিতা, এই জাতীয় একটি দল বা শ্রেণী বা গোষ্ঠী যারা দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকে প্রশাসনে তারা থেকে লুকিয়ে থেকে তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে, এটা পরিষ্কার। এবং আমরা প্রতিদিন কাজের মধ্যে অথবা নিউজে, সংবাদে আমরা দেখতে পাই যে সংবাদের বিভিন্ন সাংবাদিকরাও যাতে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই ধরনের চেষ্টা তারা করে যাচ্ছেন। এক ধরনের সাংবাদিক, যাকে কালো সাংবাদিক বলা হয়, যারা একদম দেশকে ধ্বংস করে একটা বিদেশি শক্তির কাছে তারা বিক্রি হয়ে যেতে চাচ্ছেন তাদের নিজের স্বার্থের আশা। তা ওইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর দেশের বাইরে থেকে, ভারতে থেকে অথবা বিদেশে বিভিন্ন দেশে থেকে যারা আমাদের বিরোধিতা করছেন, তারাও চেষ্টা করছেন যে যাতে এই দেশটা আবার সে আগের মতো এলোমেলো হয়ে লুপ্তরাজ, বিশৃঙ্খলা এবং চুরি, ডাকাতি, বদমাইশি, খুনাখুনি, ধর্ষণ, আয়নাঘর, গুম, হত্যা, এগুলো যেন আবার চালু হয়। তবে তারেক রহমান তার হাতকে শক্তিশালী করার জন্য ভালো লোকরা অবশ্যই আছে তার সঙ্গে, আর খারাপ লোকরা তো সারা জীবন বিরুদ্ধাচরণ করবেই, এটা নিয়ম। তবে ভালো লোকদের সংখ্যা বেশি। আবার মনে হয় যে ভালো লোকদের কারণে এই ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। ভবিষ্যতে বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না, মাথা নোয়াবে না। তাই আমরা মনে করি এই যে এই সরকার এসছে, তার কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে। যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি এবং মহাবিশ্বকবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে, যে তার যে সাহিত্যে অবরোধ, যে বইটি আমি লিখেছি, যেটির কথা বললেন, স্যাংশন অন দ্য লিটারেচার অফ নজরুল,
এই যে শব্দটা আমি ব্যবহার করেছি, লাইনটি ব্যবহার করেছি, এটি আপনাকে খতিয়ে দেখতে হবে। এটি বিগত 5 বছর 15 বছর সরকারের মধ্যে কখনো জাগ্রত হয়নি যে নজরুলকে তারা জাতীয় কবির সম্মানটুকু তারা দিতে পেরেছে। নজরুলকে সবসময় তারা দ্বিতীয় সারির কবি হিসাবে বিভিন্ন মানুষের দ্বারা তারা লিখিয়েছে, প্রবন্ধ লিখিয়েছে, পাঠ করিয়েছে। তারা বিভিন্ন জায়গায় প্রোটোকল লক্ষ্য করেননি যে জাতীয় কবিকে প্রোটোকল দেওয়া উচিত, সেটি দেননি। তারা তাকে দ্বিতীয় সারিতে রাখার চেষ্টা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বা যেটাকে নির্দলীয় সরকার একটা এসেছিল, তারা কিন্তু নজরুলকে কয়েকটা জিনিস করে গেছেন। সেটা হলো যে কনস্টিটিউশনে, আমাদের যে সংবিধান, তাতে তারা সন্নিবেশিত করে গেছেন। নজরুলকে জাতীয় কবি হিসাবে তাকে অন্তর্ভুক্ত করেছেন সংবিধানে। এটি একটি বড় কাজ। এবং তারা নজরুল ইনস্টিটিউটকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট হিসাবে তারা উল্লেখ করেছেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে বলেন আর বাংলাদেশেই বলেন, সব জায়গায় যেমন ছড়াছড়ি নজরুল বিশ্ববিদ্যালয়, নজরুল কলেজ, নজরুল লাইব্রেরি, নজরুল মানে সাহিত্য, এরকমভাবে তাকে বলা হয়। তার যে নাম কাজী নজরুল ইসলাম, এই শব্দটা বলতে অনেকেই কষ্ট পান। কারণ কাজী নজরুল ইসলাম, এই যে ইসলাম শব্দটা চলে আসে, এই কারণে তারা কষ্ট পান। কিন্তু যে আমাদের নির্দলীয় সরকার যে এসে এটা করে দিয়ে গেছে, এটা মোটামুটি আমরা খুশি। ওই ধারা অনুযায়ী বর্তমান সরকার যারা ক্ষমতা এসছে, তাদের নজরুল সাহিত্য, যেটা আমাদের টোটালি আমরা 100 ভাগের 10 ভাগও করতে পারিনি, সেটুক তাদের সম্পন্ন করা খুবই দরকার। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে নজরুলকে শতভাগ ঢোকানো, প্রবেশ করানো, যাতে প্রত্যেকটি ছেলে মেয়ে বাংলাদেশের জাতীয় কবিকে ধারণ করে, লালন করে তারা যেন উচ্চশিক্ষা সমাপ্ত করতে পারেন। কারণ নজরুলের মধ্যে আছে অসাম্প্রদায়িক সাহিত্য, যেটা পৃথিবীতে মানবতাবাদী কবি বলে তাকে বলা হয়। এবং বাংলা সাহিত্য তো দূরের কথা, পৃথিবীতে অনেক মানবতা কবির মতো তার চেয়েও বেশি তিনি কাজী নজরুল ইসলাম। তাই যদি তাকে আমরা আমাদের পাঠ্যসূচিতে প্রবেশ করাই, তাহলে নিশ্চয়ই একদিন জাতীয় কবির সমস্ত চিন্তা, চেতনা, দর্শন প্রত্যেকটি শিশু কিশোরের মধ্যে ঢুকে যাবে। তারা ওইভাবে যদি গঠিত হয়, তাহলে দেশে কোনো রকম দ্বন্দ্ব, সংঘাত, সাম্প্রদায়িক দাঙ্গা, ভেদাভেদ, যাতে বদজাতি, এগুলো হবে না। এগুলো থেকে মুক্ত হবে। একটাই পথ, নজরুল সাহিত্যকে একেবারে পাঠ্যপুস্তকের 100 মার্ক দিয়ে প্রতিটা পেপারে, প্রতিটা ক্লাসে, প্রতিটা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের অনার্সে 100 নাম্বার, মাস্টার্সে 100 নাম্বার দিয়ে একেবারে সবার নজরে এনে দেওয়া। এখন নজরুলকে পাঠ্যপুস্তক থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, জেনে নেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেই 1921 সালে প্রতিষ্ঠা লাভ করে, তার কয়েক বছর পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বিভাগ প্রতিষ্ঠা করে। কিন্তু আমি যখন 1970-74 ব্যাচ,
বাংলা সাহিত্যের অনার্স এবং মাস্টার্সে, তখন নজরুলের অনার্সে 15 নাম্বার এবং মাস্টার্সে 15 নাম্বার, অথচ রবীন্দ্রনাথের 100 নাম্বার অনার্সে, 100 নাম্বার মাস্টার্সে। সেটা কোনো দিন চেঞ্জ হয়নি, কিন্তু নজরুলেরটা চেঞ্জ হয়ে হয়তো এখন হয়তো 2, 4, 10, 20 নাম্বার বাড়িয়েছে, কিন্তু তাকে কোনোভাবেই মানে পূর্ণাঙ্গ নাম্বার করা হয়নি। আমাদের সরকারের প্রথম কাজ হবে, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হবে এগুলোকে খুঁজে বের করে তারা ঠিকঠাক করা, সমান্তরালভাবে চালানো। আমরা রবীন্দ্রনাথকে অসম্মান করছি না, নজরুলকে কেন অসম্মান করব? রবীন্দ্রনাথ তো নজরুলকে বড় মাপের কবি বলে বলে গেছেন তার বিভিন্ন বক্তৃতায়, তার আদরে সোহাগে বলে গেছেন। কিন্তু আমাদের এই রবীন্দ্র অন্ধভক্তরা যে সবসময় নজরুলের বিরোধিতা করবে, এটা কেন আমরা মেনে নেব? রবীন্দ্রনাথ তো করেনি তা, রবীন্দ্রনাথ তো কখনোই নজরুলের বিরোধিতা করেনি, এটা প্রমাণ দেখাতে পারবেন না। মনে মনে যদি রবীন্দ্রনাথ নজরুলকে হিংসা করে থাকেন, এটা তো আমি দেখতে পাবো না। আমার কাছে তো এরকম কোনো গ্লাস নাই বা কোনো গ্লাস নাই যে আমি দেখবো রবীন্দ্রনাথের হার্টটার ভিতরে হিংসা কতটুকু। কিন্তু আমি তার কথাবার্তা, লেখাপড়া, নজরুল সম্বন্ধে যত কিছু আছে তা আমি দেখেছি, পড়ে তার কথাবার্তার ধরন সব কিছু থেকে বুঝেছি রবীন্দ্রনাথ কোনোদিনও নজরুলকে অসম্মান করে কথা বলেনি বা ছোট ভাবেনি। সে ভেবেছে যে নজরুল তার চেয়ে এক ধাপ আধুনিক এবং অগ্রসর কবি, এবং তিনি তার প্রকাশ্য বলেছেন, নজরুলকেও বলেছেন যে তুমি তো আমার চেয়ে বড়। আর গানের বেলায় তো পরিষ্কারই বলেছেন যে তোমার মতো এত গান লেখার ক্ষমতা তো কারোই হবে না, আমার তো হয়নি, এমনকি একটি শ্যামা সঙ্গীত পর্যন্ত আমি লিখতে পারিনি। রবীন্দ্রনাথের কথা। তাই রবীন্দ্রনাথ সব দিক থেকে নজরুলকে সম্মান করেছেন, সম্মান দিয়েছেন। রবীন্দ্রনাথকে সবাই বলেছে নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু নোবেল প্রাইজ যদিও সে সাহিত্যে পাননি, তাকে অনুবাদ, গীতাঞ্জলি অনুবাদের জন্য দেওয়া হয়েছে, এটা ছোট করে দেওয়া হয়েছে তাকে। রবীন্দ্রনাথের মতো এত বড় একজন সাহিত্যিক, উনি যদি অনুবাদের জন্য পান, তাহলে সাহিত্যে নোবেল প্রাইজ পাবে কে? তাই সেটাও একটা ব্রিটিশের শয়তানি, কিন্তু এটা মানুষ বুঝতে পারেনি। বিশেষ করে একটি ধর্মের মানুষ, সম্প্রদায়ের মানুষ, তারা আনন্দে নাচতে নাচতে ভুলে গেছেন যে রবীন্দ্রনাথ যে সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে অনুবাদ, গীতাঞ্জলি অনুবাদ করার জন্য। আর আরেক ধরনের আমাদের যারা মুসলমান নজরুল প্রেমী কিছু লোক, তারা মনে করেন যে মানে নজরুলকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি সেটা মানে রবীন্দ্রনাথের কারণে। আরে বোকা, রবীন্দ্রনাথের কারণে না, এটা হলো ব্রিটিশ বিরোধী এক ব্যক্তি। আপনি যে নাকি রাজা, আপনাকে শাসন করে, তার বিরুদ্ধে প্রতিক্ষণ আপনি যদি লেখালেখি করেন, আপনাকে নোবেল প্রাইজ দেবে কি করে? দিতে চাইলেও তো বাধা দেবে ব্রিটিশ, এবং সেটাই হয়েছে। কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য করেন না যে যারা নাকি দুঃখ করে, অনেক অভিমানে রবীন্দ্রনাথকে বলেন যে নোবেল প্রাইজ পেয়েছে, নজরুল পেত, তাকে দিতে দেওয়া হয়নি, না না, ঠিক না। বরং আপনারা এটা ভাবুন যে রবীন্দ্রনাথ নজরুলকে কয়েকবার নোবেল প্রাইজ দিয়েছেন, তার নিজের রবীন্দ্রনাথের অন্তর থেকে নোবেল প্রাইজ দিয়েছেন। আপনারা খুঁজে দেখুন কোথায় কোথায়, আপনাকে দেখে দিতে পারি। আপনারা জানেন তো যে বিদ্রোহী কবিতা লেখার জন্য রবীন্দ্রনাথ তাকে কীভাবে তার সম্পাদকীয়তে পত্রিকায় লিখেছিলেন, তারুণ্যের কবি, বসন্তের কবি, এবং কবি হিসাবে তাকে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ প্রথম 1921 সালে, 22 সালে। এখন তারপরে আপনি দেখেন যে রবীন্দ্রনাথ যখন দেখলো যে নজরুল 1 বছরের সশ্রম কারাদণ্ড খাচ্ছেন, তখন ওখানে তিনি বসন্ত নাটিকাটি তাকে উৎসর্গ করেছেন। অথচ আপনারা কি একবার ভেবেছেন যে রবীন্দ্রনাথ তার কোনো আত্মীয় স্বজন ছাড়া বাইরের একটি লোককে কোনো বই উৎসর্গ করেছে? না, রবীন্দ্রনাথ একমাত্র কাজী নজরুল ইসলামকে এই বসন্ত নাটিকাটি উৎসর্গ করেছেন। এবং
তার উত্তরে নজরুল যে গানটি লিখেছিলেন সেটিও কি আপনারা খেয়াল করবেন যে এত খুশি হয়েছিলেন নজরুল, তিনি জেলখানায় বসে লিখেছিলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বকিয়ে খুন হাসে। এটাও কি আপনারা জানেন? আপনারা কি এটা জানেন রবীন্দ্রনাথ যে একটি টেলিগ্রাম পাঠিয়েছিল, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এর চেয়ে বড় কথা পৃথিবীতে কোনো কবির পক্ষে কোনো কবি লিখেছেন যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ? আমরা না, মানুষ না, লোকজন না। এবং আপনি যদি অনশনটা তাড়াতাড়ি ভাঙেন, আমাদের সাহিত্য আপনাকে চায়। নজরুল সাহিত্য এত শানিত যে রবীন্দ্রনাথ প্রশংসা করে বলেছেন যে এই সাহিত্য আরো দরকার, তুমি যদি বের হয়ে আসো তাহলে তোমার হাতেই এই সাহিত্যগুলো রচিত হবে যা বাংলা সাহিত্যের ভান্ডারকে পরিপূর্ণ করবে। এখানে তো আপনাকে একবার চিন্তা করতে হবে যে নজরুল যে কতভাবে তার যে গুরুদেব বলতেন রবীন্দ্রনাথকে, সে রবীন্দ্রনাথের দ্বারা কতবার সম্মানিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, কতবার তিনি কেউ নোবেল না দিলেও তার নিজের থেকে এক নোবেল 2-4 বার তাকে দিয়েছেন। তাই এখানে রবীন্দ্রনাথকে খাটো করে দেখার দরকার নেই। হ্যাঁ, রবীন্দ্রনাথের নানান দোষ আছে, বিশ্ববিদ্যালয় নিয়ে গন্ডগোল আছে, তার তার মুসলমানদের সম্পর্কে সে কিছু লিখেনি, সে মুসলমানদের সম্পর্কে কিছু বলেনি। তিনি মারাঠা দস্যু শিবাজির সম্পর্কে বেশি কথা বলেছেন, অতিরিক্ত বেশি কথা বলেছেন। যে শিবাজি মারাঠা দস্যু তার সম্পর্কে এত গুণগান গেয়েছেন, এটা সবাই একটু দুঃখিত হবে। যে মারাঠারা বর্গী ছিল, আমাদের লুট করেছে বাংলার সম্পদ, বাংলার মানুষের ঘর বাড়ি, এবং এইসব তো আপনারা সবাই জানেন। সেগুলো রবীন্দ্রনাথের বাড়াবাড়ি, এবং রবীন্দ্রনাথের সেটা সেই সমালোচনায় আমি যাবো না। আমি তো রবীন্দ্রনাথের ওগুলো নিয়ে কাজ করি না, আমি কাজ করি সাহিত্য নিয়ে। কাদম্বরীকে নিয়ে তার চরিত্রহীনতার কথা আছে, তাতে আমার কিছু আসে যায় না। এরকম চরিত্রহীন যদি আপনারা দেখতে চান, ঘরে ঘরে পাবেন। এখন তো বাংলাদেশের ঘরে ঘরে রবীন্দ্রনাথের এই চরিত্রহীনতার কথা প্রত্যেক ঘরেই আছে। তো এগুলো বলে লাভ নাই, এগুলো ব্যক্তিগত ব্যাপার, টানাটানি করার কোনো দরকার নেই। তিনি যে একজন বিশাল মাপের কবি ছিলেন, এটা স্বীকার তো আপনাকে করতেই হবে। রবীন্দ্রনাথ যে একজন বড় মাপের কবি, এটা তো অস্বীকার করতে পারবেন না। আর রবীন্দ্রনাথ বলেছেন আমার চেয়ে তুমি বড় কবি, এটা তো আপনার মতো লোক বললে আমি মানতাম না। রবীন্দ্রনাথ বলেন বলে কথাটাকে আমাকে শুনতে হচ্ছে এবং বলতে হচ্ছে। তাই এই যে এই সমস্যাগুলোর মাঝে এই যে গন্ডগোলগুলো, এইগুলোর মেটানোর দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে যে মন্ত্রী এসছেন মিলন সাহেব, অত্যন্ত শিক্ষিত লোক, সুশিক্ষিত, বিদেশে পড়াশোনা করা, ট্যালেন্টেড, তাকে শিক্ষামন্ত্রী করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার উচিত হবে শিক্ষা কার্যক্রমে নজরুলের যে অনাগ্রসরতা, এটাকে দূর করতে হবে এবং তাকে প্রত্যেক পাঠ্যপুস্তকে, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ঢুকিয়ে দিয়ে নজরুলের সাহিত্যকে ঘরে ঘরে প্রত্যেকটি শিশুর, যুবা এবং পরিণত বয়সের লোকদের মনে ঢুকিয়ে দিতে হবে। ফলে তার আদর্শ প্রত্যেকটি মানুষের মধ্যে কাজ করবে। মানুষের রেষারেষি, দ্বন্দ্ব, সাম্প্রদায়িকতা, হানাহানি সব দূর হয়ে যাবে। এমনকি এটা যদি বিশ্বে ঢুকিয়ে দেওয়া যায়, বিশ্বে যে এত গণ্ডগোল হচ্ছে, যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, হানাহানি হচ্ছে, এটাও পর্যন্ত বন্ধ হয়ে যাবে নজরুল সাহিত্য যদি ঠিক মতো বলা যায়। তা আমার মনে হয় যে আপনাকে বুঝাতে পেরেছি নজরুল সাহিত্যে প্রবেশটা আপনাদের বড় দরকার। অনেকক্ষণ রুমি ভাই ছিলেন না, আপনাদের এই সাহিত্যে ঢুকলে যে আমরা নজরুলকে পাবো সেটা আপনাদের বুঝাতে পেরেছি। হ্যাঁ রুমি ভাই, এবার আপনি এসছেন, আপনি একটু বলেন, আমি অনেক ব্যাপারে কথা বলেছি। ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আসলে প্রচন্ড বৈদ্যুতিক গোলযোগের মধ্যে আছি, বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে আছি সারা দেশেই। মিন্টু ভাই এলাকার হাতে একটু কম যায়, কারণ এটা প্রধানমন্ত্রী এলাকা, কিন্তু অন্য জায়গায় খুব বেশি যায়। প্রধানমন্ত্রী আপনার এলাকায় না থাকতেন তাহলে তো আপনার এলাকায় এরকমই এক্সপিরিয়েন্স হতো আর কি। হ্যাঁ হতো। আচ্ছা মিন্টু ভাই, আপনি যে ধৈর্য ধরে আধা ঘন্টা বসে রইলেন এর জন্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।
আমি কিন্তু এটা বসে থাকিনি, আমি আচ্ছা কথা যাক, বলে। সেটা আমি পরে শুনে নেব। জি জি জি, একটু একটু বলে দিই, আপনার সুবিধা হবে, জি। শুনতে হবে না। তো আপনি বলেছিলেন জি। যে এই যে আমরা হুম। নভেম্বরে 2025-এর কথা বলিনি, এর আগে অনেকগুলো সরকার, নির্দলীয় সরকার এসছে। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি। তো যারা মিন্টু ভাই, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একটা কিছুদিন আগে আপনি আমাদের একটা লাইভে প্রোগ্রাম বলেছিলেন যে আমরা শুধু নজরুল জানি না, আমরা রবীন্দ্রনাথও জানি, রবীন্দ্রনাথ নিয়েও আমরা ভাবি। হুম, একটা কথা আপনি বলেছিলেন। শুধু রবীন্দ্রনাথ নিয়েও আপনার অনেক চিন্তা ভাবনা আছে। আপনি একজন রবীন্দ্রনাথের গবেষক আমার দৃষ্টিতে। বাংলাদেশে একটা বিখ্যাত পত্রিকার সম্পাদক, যিনি একজন কবি, কবি আব্দুল্লাহ শিকদার। ওনার একটা ভিডিওতে শিকদার সাহেব বলছিলেন, গীতি কবির অত্যাচারে প্রজাদের নাবিশ্বাস হয়ে উঠেছিল বাংলাদেশে যখন রবীন্দ্রনাথের জমিদারি চলছিল। কথাটা ছিল এরকম যে গীতি কবির অত্যাচারে প্রজাদের নাবিশ্বাস, অর্থাৎ বিশ্বকবি বলে খ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জমিদারি চালাতেন বাংলাদেশের অভ্যন্তরে, সেই আমলে, তখন তো পূর্ববঙ্গ ছিল, সেখানে আহ, একদল বলছে যে তিনি প্রজাদের জন্য খুবই আন্তরিক ছিলেন, আর কবি আব্দুল্লাহ শিকদার বলছেন যে প্রজারা অত্যন্ত বিপদে ছিল, তিনি প্রজা নির্যাতনে ছিলেন। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি তার সঙ্গে একমত? যদি বলেন। আব্দুল্লাহ শিকদার শতভাগ ঠিক, কারণ আচ্ছা। ওই এলাকায় আমি এতবার গিয়েছি যে প্রতিটা মানুষের, বয়স্ক মানুষের এবং তাদের পূর্বপুরুষরা কি বলে গেছেন সব শুনেছি, চোখে দেখে এসছি। সেটা শাহজাদপুর, আপনার সিরাজগঞ্জের শাহজাদপুর। তাই আমি একেবারে সত্য কথা বলেছেন। শুধু উনি কেন, প্রমথ যে চৌধুরী সাহিত্যিক, তার এক সময় রবীন্দ্রনাথের সেক্রেটারি ছিলেন, তারও একটা কথাই আপনি টের পাবেন। তিনি বলেছিলেন, কবিগুরু আপনার এখানে এত জমিদারি করলেন, এত মানুষের খাজনা নিলেন, এত কাজ করলেন, এত টাকা আয় করলেন, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ব্যয় করলেন, কিন্তু এখানে তো একটা স্কুল, কলেজ, হাসপাতাল, কোনো চিহ্ন আপনি রাখলেন না, যেটা দেখে অন্তত মানুষ বুঝতো যে আপনি মানুষের জন্য কিছু করেছেন। কিন্তু মানুষ তো আপনাকে জানে যে আপনি এখানে প্রজাদের অত্যাচার করেছেন। তখন রবীন্দ্রনাথ বলেছিল, তুই বলো কি হে, এইটা একটা কাজ এখানে, যে আবার ইয়ে ইয়ে খাবে কি আমার, ওনার ছেলে আর কি, রথিন রথিন। 2 নাম্বার হলো, প্রজাদের কি হয়েছিল শোনেন। এত অত্যাচারী জমিদার ছিল রবীন্দ্রনাথ, একে সরাসরি বলছি, যে কোন জাত জমিদার তারা কিন্তু এত অত্যাচারী হয় না। যেহেতু উনি হচ্ছেন মানে দান পাওয়া জমিদার, অর্থাৎ ব্রিটিশের থেকে প্রাপ্ত সূত্রে জমিদার। উনি রক্তের জাতের জমিদার না, জন্মসূত্রে জমিদার না। তো জমিদার চালাবেন কি করে? তার জন্য তার রবীন্দ্রনাথের বড় ভাই আর রবীন্দ্রনাথের বাবা তখন বললেন, আমাদের চলার জন্য একটা টাকার ব্যবস্থা করেন। তখন বললো, কি চাও? বলে, আমাদের এই 43টা যে মাগি পাড়া আছে, ওইটা আমাদের বন্দোবস্ত দিতে হবে। কারণ যত ব্যবসারা ওখানে দেহদান করে, তাদের থেকে যে ট্যাক্স পাবো আমি, ওই ট্যাক্স দিয়ে চলবো। রবীন্দ্রনাথের বাবা কিন্তু দ্বারকনাথ, এবং তার গোষ্ঠী কিন্তু ব্যবসাদের পয়সায় খেয়েছে, পড়েছে, এবং পয়সা দিয়ে কিন্তু এই বাড়ি করেছে, এই যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এবং সেই কারণে কাদম্বরীর হাজব্যান্ড ওই ব্যবসাপাড়ায় থাকতে থাকতে কাদম্বরীর কাছে আসতে পারেনি, যার ফলে কাদম্বরী রবীন্দ্রনাথের লোকে প্রেম হয়ে গেছে। তো একজন লোক দরকার, লোক চাই,
সেটা কাদম্বরী রবীন্দ্রনাথের সঙ্গে স্বাভাবিকভাবে তার যৌনকতা মিটিয়েছেন, এটা তো স্বীকার করতে হবে। তা সেখানে আপনি বুঝতে পারেন যে এই রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে যে অত্যাচার করেছে, আপনি হিন্দু যারা ওখানে বসবাসকারী ছিল তারাই প্রথম কিন্তু এই আন্দোলনটা শুরু করেছে। মূর্খ চাষা ভূষা মুসলমানরা পারেনি, কারণ তাদের শক্তিও ছিল না, সামর্থ্য ছিল না। কিন্তু হিন্দুরা ছিল মানে গ্রামে সংখ্যাগরিষ্ঠ, তারা মুসলমানদেরকে নিয়ে রবীন্দ্রনাথের বাড়িতে অ্যাটাক করে তাকে শায়েস্তা করেছে, এবং সেই জন্য সে বাধ্য হয়ে ক্ষমা প্রার্থনা করেছে এবং সে ওখান থেকে ভেগে গিয়েছে। সত্য, আব্দুল হাই শিকদার যেটা বলেছে এটা পুরোপুরি সত্য ঘটনা, এটা তো কোনো মিথ্যে না, সত্য ঘটনা। শুধু এটা কেন, সে বিশ্ববিদ্যালয় করার সময় ছিল যে মুসলমানরা আবার লেখাপড়া করবে, মুসলমানদের আবার জন্য লেখাপড়া, মূর্খের দেশে আমরা মূর্খ, লেখাপড়া যায় না, মুসলমানরা মূর্খ, লেখাপড়া করতে পারি না আমরা, মূর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয়। আমাদেরকে বহুভাবে তিনি অপমান করছেন। আমি একটু আগে বলেছি যে তার ব্যক্তিগত যাকে আমি হাত দিতে চাই না, যেহেতু আপনি কথা তুলে ফেলেছেন আমাকে দিতে হলো। না, এটা প্রাসঙ্গিক ভাবে হয়তো এসছে, এটা সমস্যা নয়। গত 8ই মে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল। সেদিন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তোলপাড় হলো একটা বিষয় নিয়ে। কেউ একজন বলছেন যে তিনি ব্রিটিশের দালালি করে নোবেল পুরস্কার পেয়েছেন, আর এর বিরুদ্ধে আরেক দল বলছেন যে না, নোবেল তো ব্রিটিশরা দেয় না, নোবেল দেয় নরওয়ে কোম্পানি, নরওয়ে সুইডেন তারা দেয়। তো সেখানে ব্রিটিশের হাত ছিল না। তো এখন এটা নিয়ে তোলপাড় যে এটা রবীন্দ্রনাথকে ছোট করা হয়, যে রবীন্দ্রনাথকে নোবেল না দিলেও নোবেল পাওয়ার মতো যোগ্য ব্যক্তি তিনি ছিলেন। এই নিয়ে একটু বেশ তোলপাড়। আর একটা বিষয় ছিল যে তার শান্তিনিকেতন নিয়ে। এটা যদি বলতেন যে আপনি প্রায়ই বলেন যে রবীন্দ্রনাথ ব্রিটিশের দালালি করেছে, তাহলে আবার সে নোবেলও পেয়েছে নরওয়ে থেকে। ব্রিটিশের দালালিটা এখানে কিভাবে যুক্তিযুক্ত হয়? হ্যাঁ, প্রমাণটা করে দেই। প্রথম যদি বলতে হয়, সম্মান দিয়ে বলতে হবে, রবীন্দ্রনাথের লেখা এত উন্নত মানের, এত ভালো, তাকে নোবেল প্রাইজ সবার আগেই দেওয়া উচিত। এরকম ধরনের একজন তিনি কবি সাহিত্যিক, এমন ধরনের মেধাবী যে পৃথিবীতে যদি কেউ নাও পেত নোবেল, তাহলে রবীন্দ্রনাথকে দেওয়া উচিত ছিল নোবেল, এটা ঠিক। কিন্তু দালালির কারণে নরওয়ে তাকে নোবেল প্রাইজটি তখনও দেননি, 13 সালে আগে দেননি, মনোনীত হননি। কেন হননি তা আমরা বলতে পারব না। তবে 12 সালে যখন পঞ্চম জর্জ ভারতের অধিকর্তা হয়ে ভারতের দিল্লিতে আসেন, তখন দিল্লিতে আসার পরে তখন তিনি এই দেশে কারা কারা ভালো দালাল, রানী ভিক্টোরিয়া তাকে পাঠান পঞ্চম জজকে। তা তিনি সবার নাম জানেন। তখন তিনি পশ্চিম বাংলায় আসেন। সেখানে বিশাল জনসভায় রবীন্দ্রনাথকে দেওয়া হয় গান গাইতে, যে রবীন্দ্রনাথ হচ্ছে অনেক বড় কবি এবং তিনি আমাদের বড় দালাল, তাই উনাকে গান গাইতে দেওয়া হোক। সে তখনই গানটি সে রচনা করেছিলেন, জয় 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 জনগণ ভারত ভাগ্য বিধাতা। এই গানটি রচনা করে গাওয়ার পরে সেখানে প্রতিটা কথায় আপনি বের করে দেখেন খুঁজে, আমি চ্যালেঞ্জ জানিয়ে দিলাম, সেখানে তিনি পঞ্চম জর্জের জয় গান গাচ্ছিলেন, ভারতের নয়। খালি ভারতের সিন্ধু, অরুণাচল প্রদেশ, বিভিন্ন অঞ্চলের নাম কইরা তিনি বলতে চাচ্ছেন এগুলো সব কিছুর মালিক আপনি, পঞ্চম জজ আপনি। তাই এখানে দালালির গান, এটা পরবর্তীকালে এটা হয়ে গেছে জাতীয় সঙ্গীত। এখন
রবীন্দ্রনাথের যে যদি দালালির বিনিময়ে ওই সময় নোবেল না দেওয়া হতো তাহলে তো কয়টা কারণ হতো না, ঘটতো না। যেমন প্রথম ঘটনা বলি যে রবীন্দ্রনাথ যে নোবেল প্রাইজ পাবেন এই গান শোনার পরে পঞ্চম জর্জ ভিক্টোরিয়া রানীকে বললেন যে রবীন্দ্রনাথে আমাদের এত ভালো দালাল, তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। তখন রানী ভিক্টোরিয়া বললেন যে হ্যাঁ দিয়ে দাও। তখন নরওয়েতে ফোন করা হলো, নরওয়ে বলল নোবেল তো সাহিত্যে একজনকে দেওয়া হয়ে গেছে, তো এখন তার দেওয়ার কোনো স্কোপ নেই। তখন বললেন আমরা ওইসব শুনতে চাই না, তোমাদেরকে ওনাকে দিতেই হবে নোবেল। নোবেল যে সঠিকভাবে দেওয়া হয়নি, আমি তো বলেছি উনি নোবেলের উপযুক্ত, 1 নম্বর উপযুক্ত, কিন্তু নোবেলটা সঠিকভাবে হয়নি, ব্রিটিশ দালালির দিক থেকে লক্ষ্য করা হয়েছে। না মিন্টু ভাই, এখানে কথাটা হচ্ছে যে তিনি কি ব্রিটিশের দালাল কিনা? অবশ্যই ব্রিটিশ দালাল না হলে তিনি তো একটা কবিতা আশা করি আপনার দেশ দেশপ্রেমের কবিতা লিখতেন, অথবা তার কারারি লোকবটের মতো একটা কবিতা রচনা হতো, একটা এরকম ধরনের ব্রিটিশ বিরোধী কবিতা গান তৈরি হতো। একটাও তো হয়নি, একটাও তো না। একটা দেখাতে পারবেন? একটা 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 কোনো দেখেননি তিনি। রবীন্দ্র কিন্তু আরেকটা তো বলা আছে তিনি নাইট উপাধি যেটা দিয়েছিলেন সেটা তিনি অ্যাভয়েড করেছেন। না না, 1919 সালে দেওয়া হয়েছিল সেটা নাইট উপাধি। নাইট উপাধিটা যখন পেয়েছেন তার খুব দুর্ভাগ্য, তখন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। তখন ওইখানে প্রচুর মুসলমান মারা যায়, প্রচুর হিন্দু মারা যায় বিদ্রোহ করে। তখন রবীন্দ্রনাথকে সর্বভারতীয় মানে যারা মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন স্বদেশীয় এই ইয়ারা, এই সুভাষ বসুরা দলরা, আজাদ হিন্দ ফোর্সের লোকরা, যে তোমাকে ব্রিটিশ ভিক্টোরিয়ার নাইট উপাধি প্রত্যাখ্যান করতে হবে, নাহলে তোমাকে আমরা গ্রহণ করবো না। তখন রবীন্দ্রনাথ একান্ত নিরুপায় হয়ে বাধ্য হয়ে সেটা পদত্যাগ করেছিলেন বা ত্যাগ করেছিলেন। এটা রাইট, ত্যাগ করেছিলেন, কিন্তু এমনি সহজা উনি ত্যাগ করেননি। আচ্ছা, ওটা একটা পরিস্থিতির শিকার বলতে হবে, পরিস্থিতির শিকার। আচ্ছা, আর আপনাকে আরেকটা বলতেছি যে আপনি যদি একটু বলেন, ব্যাখ্যা করেন যে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ব্রিটিশের দালালি করে নোবেল পেয়েছেন, এটা হচ্ছে বড় কথা, ব্রিটিশের দালাল সেটা আপনি প্রমাণ করলেন। নাইট উপাধি অ্যাভয়েড করেছে, সে বাধ্য হয়ে করেছে, দুইটা বিষয়। আচ্ছা, রবীন্দ্রনাথ বাংলাদেশের বিরোধী ছিলেন এটা অনেকে বলে যে সে যেমন রাখি বন্ধন করেছে বঙ্গভঙ্গ রদের জন্য। আবার যারা রবীন্দ্র ভক্ত তারা বলছে না, তিনি পূর্ব বাংলার উন্নতি চেয়েছেন, বিশ্ববিদ্যালয় চেয়েছেন, বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে, এসব কথাও আছে। দুটি বিপরীত ধর্মী কথাবার্তা। আসলে রবীন্দ্রনাথ কি আসলে বাংলাকে ভালোবাসতেন বলে আপনার মনে হয়, বা আপনি কোনো তথ্য প্রমাণে গবেষণায় পেয়েছেন কিনা? তা তিনি বাঙালিকে ও ভালোবাসতেন না, কারণ হিন্দু বাঙালিদেরকেও ভালোবাসতেন না। যদি ভালোবাসতেন তাহলে উনি বাংলা ভাষাকে অন্তত একটা রাষ্ট্রীয়, ভারতের একটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে দাবি করতেন, কিন্তু সেটা তিনি করেননি। কারণ গান্ধীজি একটা চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথকে, সেটা শান্তিনিকেতনে চিঠিটা পৌঁছে, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন ছাত্র সেখানে উপস্থিত ছিলেন। চিঠিটার মধ্যে লিখেছিলেন গান্ধী যে ভারত যদি স্বাধীন হয় তাহলে রাষ্ট্রীয় ভাষা ভারতবর্ষের কি হবে। তখন তিনি ওই জিন্নার মতোই বলেছিলেন, বাংলাদেশের যেমন জিংলা বলেছিলেন তেমন রবীন্দ্রনাথ বলেছিলেন হিন্দি হবে রাষ্ট্রীয় ভাষা। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু এই কথা যখন উনি বলছিলেন গল্প করতে করতে যে আমি বাংলায় সমর্থন করেননি, সমর্থন করেননি, অর্থাৎ বাংলাকে উনি সমর্থন করেননি, অথচ উনি বাংলার কবি, বাংলায় লেখা কবি, বাংলার মানুষের কাছে পরিচিত কবি, বাংলাদেশের বাংলার বাঙালির নমস্য কবি, অথচ তিনি বাংলা ভাষাকে সমর্থন করেননি।
জনাব মিন্টু ভাই, রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদেরকে যদি রবীন্দ্রনাথের সাহিত্যিক পরিচয় একরকম, কিন্তু তার ব্যক্তি পরিচয় একটু ভিন্ন, সেটাই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আচ্ছা, আমরা আজকে ক্লোজিং এ যাই। আমরা আসলে একটু ডিটেলস আলোচনা করতে চেয়েছিলাম। আচ্ছা, আপনি একটু সংক্ষেপে যদি বলেন যে আপনি নজরুলকে মহাবিশ্বকবি বলছেন, এর এবং এটা বেশ জনপ্রিয় আইটেম, জনপ্রিয় টাইটেল নজরুলের জন্য, জনপ্রিয় করেছে নজরুলকে এবং তাকে সম্মানিত করেছে আমরা মনে করি। খুব সংক্ষেপে যদি বলতেন যে আপনি মহাবিশ্বকবি বলার পেছনে কি কি কারণ খুঁজে পাচ্ছেন, কারণ প্রদর্শন করবেন আমাদের সবাইকে, কেন মনে হচ্ছে যে তিনি মহাবিশ্বকবি। আপনারা যদি দেখেন যে উত্তম কুমারকে কেন মহা নায়ক বলা হয়, যদি মহাসমাবেশ, বিশাল একটা সমাবেশকে কেন বিশাল মহাসমাবেশ বলা হয়, এই দুইটার যদি অর্থ বুঝেন তাহলে নজরুলের ব্যাপারটা বুঝতে আপনাদের বেশিক্ষণ লাগবে না। অর্থাৎ দেশে, পৃথিবীতে অনেক বিশ্বকবি আছে, কিন্তু ওই সব কবি মহা হতে পারেননি। সবাই একটা একটা সীমাবদ্ধতার মধ্যে আছেন, কিন্তু যিনি নজরুল, তিনি ওই উত্তম কুমারের মতো সব নায়কের চেয়ে শ্রেষ্ঠ নায়ক হয়ে গেছেন। নায়ক তো অনেক আছে, কিন্তু উত্তম কুমারকে কেন বলেন? ওই যে তার মধ্যে যেটা আছে অন্য কোনো নায়কের মধ্যে নাই। নজরুল শুধু কিন্তু নজরুল কবি নন, নজরুল আসলে একজন নেতা, একজন সাধক, শিল্পী, সাংবাদিক, আসলে কারোর মধ্যে রাজনীতিবিদ, আমরা খুঁজে পাই না। গায়ক, বাদক, অভিনেতা, সৈনিক, কি বাদ দিবেন? তার কি বাদ আছে এখন? শুধু কোনটা নাই? তার বাদ, অলরাউন্ডার। হ্যাঁ সেটি অলরাউন্ডার। আসলে তো জটিলতার মধ্যেও আপনি সময় দিয়েছেন অনেকদিন পর, এবং আমরা বেশ কিছু উত্তর খুঁজে পেয়েছি যেগুলো খুব আমাদের জানা দরকার, যারা গবেষণা করে তারা এবং যারা সাধারণ মানুষ তাদেরও। আপনি অনেক সময় দিলেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এই বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে সারা দেশে মোটামুটি বিদ্যুৎ বিভ্রাট চলছে। আজকের মতো এইভাবে বিদায় নিচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আর আপনি আমার মাকে সম্মানিত করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।